আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে কোন ধরনের শাসন ব্যবস্থা কার্যকর হয় সেটা নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা রয়েছে। আমরা আজকে একনায়কতন্ত্রের গুণাবলী দেখব এবং এর উপর ভিত্তি করে আমরাও একটু আমাদের বাংলাদেশের 53 বছরের ইতিহাসের রাজনৈতিক যে ক্ষমতার পালাবদল আর সেটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যগুলোর বিশ্লেষণ করার একটু চেষ্টা করব। তো প্রথমেই আমরা একনায়কতন্ত্রের গুণাবলী এই বিষয়টা দেখে নিই। গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত ধর্মী শাসন ব্যবস্থা হচ্ছে একনায়কতন্ত্র। সে কারণে গণতন্ত্রের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকেই সাধারণত একনায়কতন্ত্রের গুণাবলী বিবেচনা করা হয়। চলুন আমরা একটি একটি করে একনায়কতন্ত্রের গুণাবলী দেখে নিই। যোগ্যতার কদর। একনায়কতন্ত্রে জ্ঞানীগুণী ব্যক্তিরা যোগ্যতা অনুসারে আনুকূল্য লাভ করে। সে কারণে রাষ্ট্রের সর্বাঙ্গীন বিকাশ সাধিত হয়। শিক্ষা, সাহিত্যে উন্নতি। একনায়কতন্ত্রে দেশবাসীর শিক্ষা, সাহিত্য ও বিজ্ঞান চর্চা বৃদ্ধি পায় এবং এইসব ক্ষেত্রে উন্নতি উৎকর্ষ সাধিত হয়। দ্রুত নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা। সাধারণত যেসব সমাজ বা রাষ্ট্র নানা কারণে অব্যবস্থা ও বিশৃঙ্খলার শিকার, সেই সব রাষ্ট্রে একনায়ক তার সীমাহীন ক্ষমতা দিয়ে শৃঙ্খলা আনয়ন করতে পারেন। দ্রুত অর্থনৈতিক উন্নতি। একনায়কতন্ত্র অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকে দ্রুত উন্নয়নের দিকে নিয়ে যেতে সক্ষম হয়। অসীম ক্ষমতার অধিকারী একনায়কের পরিকল্পনায় কেউ বাধা সৃষ্টি করতে পারে না বলেই এটা সম্ভব হয়। জাতীয় সংহতি প্রতিষ্ঠা। যে জাতি তার রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে একমত নয়, দল এবং উপদলে বিভক্ত, সম্প্রদায় সম্প্রদায়ে পরস্পরে হানাহানিতে লিপ্ত, রাষ্ট্রীয় সংহতির নিদারুণ অভাব, সেখানে একনায়ক জাতীয় সংহতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বহুদলীয় শাসনের ত্রুটিমুক্ত। গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব স্বীকৃত, ফলে বিভিন্ন দলের মধ্যে বিবাদ বিসম্বাদ হেতু সরকারের ধীরতা ও কর্মকুশলতা হ্রাস পায়। একনায়কতন্ত্র এই দোষ থেকে মুক্ত। একনায়কতন্ত্রে বহুদলের অস্তিত্বকে স্বীকার করা হয় না। অর্থের অপচয় কম। একনায়কতন্ত্রে একজন মাত্র শাসকের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে বলে প্রশাসনিক ব্যয় কম হয় এবং স্থায়িত্বের কারণে অপচয়ও কম হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। যেহেতু একনায়কতন্ত্র ব্যবস্থাটি স্থায়ী হয়, সে কারণে এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়। জরুরি পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। একনায়কতন্ত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। এর ফলে জরুরি মুহূর্তে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করে সেই পরিস্থিতির মোকাবেলা করা দ্রুত সম্ভব হয়। জাতীয়তাবাদের সুফল। একনায়কতন্ত্রে দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদ বৃদ্ধি পায়। দেশ, জাতি ও একনায়কের শ্রেষ্ঠত্বের প্রভাবে দেশবাসীর মধ্যে স্বদেশপ্রেম বৃদ্ধি পায়, ফলে সর্বাঙ্গীন উন্নতির পথ সুগম হয়। স্থায়িত্ব। সরকারের স্থায়িত্ব একনায়কতন্ত্রের একটি বিশেষ গুণ। গণতন্ত্রে জনমতের পরিবর্তন, দল ত্যাগ প্রভৃতি কারণে ঘন ঘন নির্বাচন ও সরকারের পরিবর্তন ঘটে, কিন্তু একনায়কতন্ত্রে এই ঝামেলা না থাকায় সরকার স্থায়ী হয়। দক্ষ শাসন। একনায়কতন্ত্রে দক্ষ শাসন বর্তমান। একনায়ক হন সুযোগ্য ও সুদক্ষ। আমলাতান্ত্রিক দৌরাত্ম্য রোধ। এই শাসনে শাসক যেহেতু অভিজ্ঞ ও সুদক্ষ হন, সে কারণে এখানে আমলাতান্ত্রিক দৌরাত্ম্য রোধ করা সম্ভব হয়। সরকারি নিয়ন্ত্রণ। একনায়কতন্ত্রে নায়ক ও তার অনুসারী দলের আদর্শের নিচে জনজীবনের সমাজ সংস্কৃতি অর্থনীতি ন্যায়নীতির সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। এর ফলে জনজীবনে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে না। প্রগতিশীল। একনায়কতন্ত্রের শাসন ব্যবস্থার সবচেয়ে উত্তম গুণ হলো এই শাসন ব্যবস্থা হচ্ছে একটি প্রগতিশীল শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় দক্ষ ও শিক্ষিত এবং বিশেষ ব্যক্তি দ্বারা শাসন কার্য পরিচালিত হয়। এজন্য খুব সহজেই পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে শাসন কার্য পরিচালিত করা হয়, ফলে এটি সবচেয়ে প্রগতিশীল শাসন ব্যবস্থা।
একনায়কতন্ত্রের সবচেয়ে সফল ও উৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন। যদিও অনেকেই এই রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে বিশেষ ধরনের একনায়কতন্ত্র বলে, যেখানে বহুদলীয় অস্তিত্ব রয়েছে, আবার ওই দলগুলাও একটি দলের অধীনস্থ। এ কারণে অনেকে মনে করেন যে চীনের শাসন ব্যবস্থা একনায়কতন্ত্র ও গণতন্ত্রের সমন্বয়ে একটি মিশ্রতন্ত্র। এটা খুবই বাস্তব এবং বিস্ময়কর যে এত বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যার রাষ্ট্রে জনগণের ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করে একনায়কতন্ত্র সফলভাবে পৃথিবীর মধ্যে পরাশক্তিতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা এমন একটি একনায়কতন্ত্র ডিজার্ভ করি কি? একটু ইতিহাসের দিকে নজর দিই। আমাদের 53 বছরের ইতিহাস, দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 1971 সালে স্বাধীনতা অর্জনের মাত্র 4 বছরের মধ্যে আমাদের স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে 24 ফেব্রুয়ারি বাকশাল গঠন করে কার্যত একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করেন। এত বিপুল জনপ্রিয় একজন রাজনৈতিক নেতাও এদেশের কুচক্রী রাজনীতিক ও বিদেশি দূষরদের দ্বারা ব্যর্থ হন। তাকে ব্যর্থ করার পেছনে অন্যতম রাজনৈতিক দল জাসদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণাও ছিল চীনা একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করা। তাহের ও সিরাজুল আলম গং পাকিস্তানপন্থী ডানদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুকে ব্যর্থ করতে পারলেও তারা কিন্তু সফল হতে পারেননি। তাদের 7 নভেম্বরের তথাকথিত বিপ্লবের ফলাফল যায় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে, এবং 1976 সালের 21 জুলাই তাহেরদের করুণ পরিণতির মধ্য দিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্র ব্যর্থ হয়। এর মধ্য দিয়েও ভঙ্গুর একনায়কতন্ত্র সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে থাকে। সে প্রচেষ্টাও ব্যর্থ হয় 1981 সালের 30 মে। ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এই যে 72 থেকে 1981, এই সময়ে কিন্তু দেখানো গণতন্ত্রের প্রচেষ্টাটাও চলছে সমান্তরালে। এরপর 1982 সালের 24 মার্চ লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন জারি। মূলত সামরিক জান্তার একনায়কতন্ত্রের ধারাবাহিকতা। নানা সময়ে নির্বাচনের প্রহসন চললেও তাকেও বিদায় নিতে হয় 1990 সালের 6 ডিসেম্বর গণ আন্দোলনের মুখে। এরপর 1991 সালের 6 আগস্ট সংবিধানের দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রে ফেরা হলেও গণতন্ত্রের লেবাসে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা কম হয়নি। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। 2006 সালে সঠিক সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে না পারা এবং দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবই একনায়কতন্ত্রকে টিকিয়ে রাখার প্রচেষ্টা মাত্র। যদিও আমাদের সংবিধান সংসদীয় গণতন্ত্রকে রিপ্রেজেন্ট করে, এই উপর্যুক্ত প্রচেষ্টাগুলোই প্রমাণ করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা কতটা ভঙ্গুর। যাক, সেসব কথা। স্বাধীনতার এই যে 53 বছর ধরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার যে নানা প্রচেষ্টা ব্যর্থ হলো, হ্যাঁ আমি ব্যর্থ বলছি, যদিও এরশাদ সাহেবের 9 বছরের শাসন এবং শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসন একটি বড় সময়। আমার মতে এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে একনায়কতন্ত্রের যে ভালো দিকগুলো আছে সেগুলোকে জনগণের মধ্যে পরিষ্কারভাবে উপস্থাপনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করতে না পারা হয়। অধিকাংশ সময় গণতন্ত্রের লেবাসে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করা, জনগণের সঠিক রাজনৈতিক চেতনা না থাকা, রাষ্ট্রীয় মূলনীতির দ্বন্দ্ব, সামরিক বাহিনীর রহস্যজনক আচরণ, একটা উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক সমর্থক গোষ্ঠীকে সবসময় ক্ষমতার বাইরে রাখার প্রচেষ্টা এবং অনেক ক্ষেত্রে নির্মূলের প্রচেষ্টা, সর্বোপরি জনবিচ্ছিন্ন হয়ে দুর্নীতিকে নীতি হিসাবে বেছে নেওয়া। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, আমরা কি একনায়কতন্ত্র ডিজার্ভ করি কি করি না। আশা করি নতুন করে ভাবার সময় সুযোগ আপনাদের হবে, নতুন করে ভাবনা জাগ্রত হোক, রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার সাধিত হোক।
এই প্রত্যাশা রাখি মুক্তিযুদ্ধের যে সত্যিকারের ন্যায়নিষ্ঠ আদর্শ ও লক্ষ্য ছিল সেটার বাস্তবায়ন ঘটুক। এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।